তুর্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো আরুষের পানে। ছেলেটা সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটু চেপে বসলো পৃথার পানে। হাত বাড়িয়ে ঘুমন্ত পৃথাকে টেনে নিল নিজের কাছে। ইস, কি নরম নমনীয় শরীরখানা! তুর্যের শরীর শিউরে উঠল। স্ত্রী শরীরের স্পর্শে হৃদস্পন্দন বাড়ল মুহূর্তে। নিষিদ্ধ চাওয়া চনমনে হয়ে গ্রাস করলো তুর্যের মন মস্তিষ্ক। তুর্য ঢোক গিলল, নিজেকে সংযত করে করার চেষ্টা চালালো, কিন্তু বরাবরের মতোই হৃদয় তার বিরুদ্ধে অবস্থান করেছে। সে সান্নিধ্য চাইছে বইয়ের। তুর্য হাসফাস করে উঠল, বিড়বিড়িয়ে বলল, বউটা কি ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এ তো দেখছি পোল্ট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করলো না। ঘাড় ঘুরিয়ে আরেকবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি একধানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আবারও সুযোগ পেল। বউয়ের সুডৌল নরম কোমরখানায় নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহু বন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বউয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বউয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্তই থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আবার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটোই তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুইয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতো একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুজো রেগে গেল। হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, পশ্চাৎ হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকেই কেটে পানিতে ভিজিয়ে রাখবো বেয়াদব। কাপাকাপির আর জায়গা পাস না। তুর্য থামলো, গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই, তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙ্গুল তোলার জন্য কাপাকাপি করছিস না তো? এইসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জেগে নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বইয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান অস্ত্রজোড়া ছোঁয়ালো বইয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তার জনগণের জানার কথা। এবার আর তুর্যের কাঁপাকাঁপি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গাল দুখানায়, নাকের জগায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল অষ্টজোড়া। এই অষ্টের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি উষ্ণময় অনুভূতি হবে। এই প্রথম কোনো নারীর অষ্টে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অনুভূত হলো ছেলেটার। ভোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম অষ্টের পানে। এই তো আর একটু হলেই দুজনের অষ্টের মিলন ঘটবে। তুর্য নিজের অষ্টে বইয়ের নরম অষ্ট ছোঁয়া পাবে। ঠিক তখনই তরক করে চোখ মেলে তাকালো পৃথা। তুর্যকে এত নিকট থেকে বিস্মিত হলো মুহূর্তেই। তুর্য বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তেই মেয়েটা চোখ খুলতে হলো। আর একটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজন। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ। তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতো বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কিনা ঝাড়ি খেতে হবে। তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এইসবে কিছুই আসতে যেত না। বইয়ের ঝাড়ি খেয়ে খেতেও চাপাটা বইয়ের গালে দুই চারটা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতে ভেঙে গেছে। কিন্তু এই বেটা আরুষের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটাই দৃষ্টিকটু, এক প্রকার মান ইজ্জতের দফা রফা। না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সম্মুখে নিজের মান ইজ্জত এইভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভেতরেই দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, তা নয় গাড়ির মধ্যেই। এইটুকু তোর সইল না তোমার? কথাটা বলেই তুর্য নিজের চোখ মুখ লজ্জালো ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস,
আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরশকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়লো। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনিই আমার কাছে এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, যে দেখো, আমি আমার সিটের সাথেই বসেছিলাম, তখন কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে অতটা আগাইনি। এখন তুমি বলো, কে কার কাছাকাছি গিয়েছিল? পৃথা তাকালো নিজের অবস্থানের পানে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্যের থেকে সিটটা সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছিল তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস, সে ঘুমের মধ্যে কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা, আমতা আমতা করে বলল, না মানে, ঘুমের মধ্যেও চলে গিয়েছিলাম বোধহয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে, এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথা আর কিচ্ছু বলল না। গাড়ি জানালার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের কাছে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এইভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতো একজন সুপুরুষের মান ইজ্জতের এখন দফারফা হয়ে যেত। প্রায় শেষ রাত। ঢাকার মতো ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটা নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্রই এসে থামলো চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ালো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যের অর্থবৃত্তি সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যদের মতো হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুর বাড়িতে তার আসেই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানী নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নিবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তাকে এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা। ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরও এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেল চাপলো। একবার, দুইবার, তিনবার, না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না। পকেট থেকে নিজের মুঠো ফোনটা বের করলো, কল লাগালো কাউকে। কল ধরার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খুলো। মিনিট দুইকের মধ্যেই বড্ড দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখ মুখে একজন যুবককে। বলিষ্ঠ দেহে একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদলে অনেকটাই তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম। হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এই ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে আছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুচকাল, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোর ধামরার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়া তৌফিক, আমি ভিতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখে নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়িঘড়ি করে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুজো সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুজো লম্বা লম্বা পা ফেলে গেল ভেতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তার। এত রাতে যদিও মা বাবার কক্ষে এইভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবু উপায় নেই। তুর্য আলতোভাবে টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকলো, মা, মা। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়। গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা।
এই পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালেন না একটু, বরং বিরক্তি নিয়ে বললেন, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই, এতদিন পর বাড়িতে ফিরেছে, মা একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করবে, শার্ট ভেজাবে, তা নয়? আচ্ছা, এটা তো নিজের মা তো। মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যের। সে যাই হোক, এখন অত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরেছি মাত্রই, সাথে তোমার। এতটুকু বলতে তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না। তুর্য সরু দৃষ্টিতে দেখালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যি তার মা তো। পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হবার সাথে সাথে ঘসেটি বেগমের বংশধর তো, এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগেই ঘসেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সেই তুলনায় তার বংশধররা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বরণ করে ঘরে তুলবে নাকি আমি ঘরে নিয়ে আসবো? পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারলাম না। তাহমিনা বেগম চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সত্যি তুই পৃথাকে নিয়ে এসছিস? তুর্য ওপর নিচে মাথা নাড়ালো, মুখে বলল। হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন, চোখে মুখে ঘুম ঘুম ভাব কেটে গেল মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলো আমার ছেলে? এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো, বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। তাহমিনা বেগম মুখে গম্ভীর হলো, ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস? বেয়াদব! কথাটা বললেই থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পৃথার পানে, ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পড়ল না। এতদিন পর বাড়িতে ফিরল, সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেলেন পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলে বউটা আসতো থেকে। তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরও ক্লান্ত লাগছে বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসেটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় দিয়ে নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে, গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড় হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পর বাড়ির চৌখাটে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণডালা সাজিয়ে বেরিয়ে এলেন মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণডালা নিয়ে এগিয়ে গেলেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল। কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার ওপর, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গেছে মেয়েটা, সে কবে দেখেছিলাম তোকে। কথাটা বলে পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন,
এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি। ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি। তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে একটু। তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। কমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবেন নাকি? এখনই কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সবকিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিকে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো তুর্সের মেজো কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যাই ইরা। মেয়েটা কত জার্নি করে এসেছে। ওরা এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় ভ্রু কুচকল তুর্য। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিবে ইথার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধ্যান কণ্ঠে প্রশ্ন করলো, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম করতে ইরার রুমে যাবে কেন? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠেই বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত, তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত, ওর এখন 18 বছর হয়নি। তাই আপাতত তোমরা আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বয়স থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পর থেকেই ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরেই ভালো হয়ে যাবে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরেছে। একটা ভার্তিকার ব্যাপার স্যাপার তো আছে তো নাকি? কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথায় বিরোধিতা করে সে বলল, অসভ্য! এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবো না। পৃথা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলা লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ। বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস, পৃথা এখন কিছুই বলতে পারলো না। আজ এত বছর পর প্রথমেই বাড়িতে এসেছে সে, তাও নতুন বউ হিসাবে। এখন এইসব কথা বলা মোটেও শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিয়েই নত মস্তকে বসে রইল। তাহমিনা বেগমও ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেজাল ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আজ এই দিনের ছেলেই নির্লজ্জ ধাঁচের কথাটা বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে। বিরক্ত নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না? এখন এসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, তাতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন। ধমকের সুরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমকে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা, তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দিব। মোফাজ্জল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছেন মা ছেলের কাণ্ডে। যেমন মা তার তেমন ছেলে, দুজনের কেউই কারোর থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোফাজ্জল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে প্রীতার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের সাথে তাকে আলাদা করে দিবেন, তার মানে করবেই করবে। শেষ কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে? মোফাজ্জল হক তাকালেন স্ত্রীর বাড়ে, আমতা আমতা করে বললেন, বলছিলাম কি তাওমিনা। ব্যাস এইটুকু বলেই থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবেন আমার কাছে।
আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে ওরা আলাদা থাকবে। তুর্যও তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বইয়ের খোঁজ করেছি, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছি আমার বইয়ের কথা, একটা মানুষ আমাকে সাহায্য করনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছো আমাকে বইয়ের থেকে আলাদা করতে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বেশি করছো তুর্য। আর তাছাড়া আমি তোমাকে তোমার বউয়ের থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর নয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যর মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠাতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমানবিক যুক্তি এদের। আচ্ছা, তখন যদি তুর্যের বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ না করতে পারতো, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠেই বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়।